কে ছিলেন পূর্ণেন্দু পত্রী? লিখছেন পল্লবী মজুমদার। পূর্ণেন্দু পত্রী কে ছিলেন? আপনি ভাবছেন আর 5 জন বিশিষ্ট বাঙালির মতো ইন্টারনেটের 2 ক্লিকেই বেশ একটা 2 লাইনের চটজলদি উত্তর পেয়ে যাবেন, সেই বুঝে করলেও ক্লিক। কিন্তু আগে হ্যাঁ, পূর্ণেন্দু পত্রীর পরিচয় বা বলা ভালো তার বিপুল প্রতিভার পরিচয় ইন্টারনেটের অসীম পরিসরও ধরা যায় না। তাকে এখনো খুঁজে পেতে হয় বইয়ের সাদা পাতার কালো অক্ষরে, প্রচ্ছদের তুলির টানে, পুরনো সাদা কালো চলচ্চিত্রের আলো আধারিতে। রঙিন বর্ণময় প্রাণবন্ত মানুষটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বাঙালি জীবনের শাশ্বত মনন চিন্তা ও শিল্পভাবনার শরিক হয়ে, একান্তে নীরবতায়। পূর্ণেন্দু পত্রী কি কবি? হ্যাঁ, অবশ্যই। তার প্রথম পরিচয়ে তিনি কবি। আসলে তার প্রতিটি পরিচয়ই এতখানি স্বতন্ত্র যে প্রত্যেকটি সম্পর্কে লিখতে গেলেই মনে হয় তার সেই পরিচয়ই মুখ্য। এ এক বিড়ম্বনা, তবে কবি পরিচিতি সম্ভবত তাকে বাঙালি মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ করে তুলেছিল একসময়। তার কথোপকথন সিরিজের নায়ক নায়িকা শুভঙ্কর ও নন্দিনী যে একদা বাঙালি প্রেমিকের খুব কাছের মানুষ হয়ে উঠেছিল, সে কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। তার বিখ্যাত কবিতার সংখ্যাও গুণে শেষ করা যাবে না। তার মধ্যে একটি প্রিয় কবিতা তুলে দিলাম। বইয়ের নাম তুমি এলে সূর্যোদয় হয়। যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি। প্রতীক্ষাতে প্রতীক্ষাতে, সূর্য ডোবে রক্তপাতে, সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে। একান্তে যার হাসির কথা আসেনি, যে টেলিফোন আসার কথা আসেনি। অপেক্ষমান বুকের ভিতর কাঁসর ঘণ্টা শাখের উলু। 100 বনের বাতাস, এসো একটা গাছে হুলস্থুলু। আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে, দিঘির পরে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত নাচে। এখনো কি ডাকার সাজে সাজেনি, যে টেলিফোন বাজার কথা বাজেনি। তৃষ্ণা যেন জলের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল, তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকে সুখের আদল। খাঁ খাঁ মনের সবটা খালি, মরা নদীর চড়ার বালি। অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি। প্রতীক্ষা তাই প্রহরবিহীন, আজীবন ও সর্বজনীন। সরবর্ত সবার বুকেই, পদ্ম কেবল পর্দানসীন। স্বপ্নকে দেয় সর্বরীর, সর্বশরীর সমক্ষে সে ভাসে না। যে টেলিফোন আসার কথা সচরাচর তা আসে না। এই পংক্তি যিনি লিখতে পারেন তাকে কবি ছাড়া আর কোনো কিছু বলা কি শ্রেয় বলে বোধ হয়? তার হে সময়, অশ্বারোহী হও, স্রোতস্বিনী আছে, সেতু নেই, জেগে আছি বৃক্ষে বীজে মূলে ফুলে, এবং অবশ্যই তার কথোপকথন সিরিজের 40টি কাব্যগ্রন্থ তার বিস্ময়কর কবি প্রতিভার দলিল। সাহিত্যের অতীত বর্তমান ভবিষ্যতের কাল সমুদ্রে কবি পূর্ণেন্দু পত্রী নাবিকের মতো দিক নির্দেশ করে চলেছেন, চলবেনও। কবি পূর্ণেন্দু আধুনিক প্রেমিক এবং আদ্যান্ত শহুরে। তার কাব্য ভাষা সহজ, গতিশীল এবং গভীর। মম চৌধুরীর ভাষা ধার করে বলতে পারি, প্রত্যয়ী কবির কাছে পূর্ণেন্দু পত্রীর কবিতাকে মনে হয় আলোয় গড়া জ্যোৎস্না। কেননা এই কাব্য জ্যোৎস্নায় একটু প্রতিবাদ, একটু প্রেম আর একটু বিদ্রোহ আছে বলেই পূর্ণেন্দু পত্রী হয়ে আছেন নতুন আলোর আলোক কবি। তার কবিতায় উঠে আসে সাহসের তলোয়ার, তার পাশাপাশি ভালোবাসার লাল গোলাপও। অথচ তিনি যখন ছড়া লিখেছেন ছোটদের জন্য, সে ভাষা কৌতুকময়, প্রাণবন্ত, উচ্ছল, চূড়ান্ত ওয়েট সমৃদ্ধ। তার লেখা রাম রাবণের ছড়া পড়ে ক্ষুদিরা যত না হেসেছে, তাদের বাবা মায়ের নিশ্চিত হেসেছেন তার চেয়ে অনেক বেশি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, রাবণ রাজা দেখতে পেলেন একা রামের বউ। সীতাহরণের এহেন প্রিলিউড পূর্ণেন্দু পত্রী ছাড়া কেউ রচনা করতে পারতেন কিনা সন্দেহ থেকে যায়। বাচ্চাদের জন্য লেখা তার আলটুং ফাংটুং, ম্যাকের বাবা খ্যাক বা ইল্লিবিল্লির মতো বই বাংলা শিশু সাহিত্যের ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে। তবে এ লেখার গোড়াতেই যেমন বলেছি, কবি পূর্ণেন্দু পত্রীর ছড়াকার পূর্ণেন্দু পত্রীর পাশাপাশি রয়েছে তার গদ্যকার তথা প্রাবন্ধিক সত্তা। তিনি এক সার্থক গদ্যকারও বটে, প্রাবন্ধিক এবং পুরনো কলকাতার ইতিহাসের প্রথম দিককার ক্রনিকলার। পুরনো কলকাতা সম্পর্কে প্রায় ডজনখানেক বই লিখেছিলেন তিনি।
কলকাতার রাজকাহিনী, এক যে ছিল কলকাতা, কলকাতার আদি পর্ব, কি করে কলকাতা হলো, পুরনো কলকাতার কথাচিত্র, এমন একের পর এক বইতে তিনি ধরে রেখেছেন পুরনো কলকাতার ধুলোবালি, মানুষজন, গাড়ি ঘোড়া। বিভিন্ন পত্রপত্রিকায় লেখা তার প্রবন্ধ পরবর্তীকালে সংকলিত হয়ে বই আকারে প্রকাশিত হয়েছে, যার মধ্যে কালি কলম মন বিশেষ উল্লেখের দাবি রাখে। একটি সাময়িক পত্রে এই নামে ধারাবাহিক ফিচার লিখতেন পূর্ণেন্দুবাবু। দেশজ ভাষায় ভিনদেশি শিল্পী সাহিত্যিকদের সৃষ্টি নিয়ে যেসব লেখায় তথ্য ও অনুভূতির মিশেল ঘটেছিল, চিত্র ভাস্কর্য, চলচ্চিত্র সাহিত্যের শিল্পরীতি, তা নিয়ে তার নিজস্ব পর্যবেক্ষণ এবং অভিব্যক্তি ছিল পাঠকের কাছে বাড়তি পাওনা। সঙ্গে অবশ্যই তার চমৎকার গদ্য। জীবনের উপান্তে পৌঁছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে গভীর গবেষণা করতে শুরু করেছিলেন তিনি। 1996 সালে তার প্রয়াণের বছরখানেক আগে প্রকাশিত হয় এই গবেষণালব্ধ বই বঙ্কিম যুগ। নতুন করে বঙ্কিমবাবুকে আবিষ্কার করতে করতে এক অন্য স্তরে নিয়ে গিয়েছিলেন তিনি। তার সম্পর্কে সংবাদপত্রে এক আলোচনায় গৌতম চক্রবর্তী লিখেছিলেন, আমাদের পূর্বসূরীরা যাবতীয় তর্কশীলতা নিয়েও বিষয়ের প্রতি কিরকম শ্রদ্ধাশীল ছিলেন, বৃহৎ বাঙালি কিভাবে এক নিঃশ্বাসে রোদা থেকে রিলকে হয়ে লোকশিল্পকে নিয়ে আসত আতপ্ত সংরাগে, তার প্রমাণ তিনি পেয়েছেন পূর্ণেন্দুপত্তির প্রবন্ধ পড়েই। পূর্ণেন্দুবাবুর বঙ্কিম বিষয়ক গবেষণা প্রসঙ্গে তিনি আরও লিখেছিলেন, 1875 সালে বঙ্গদর্শনে বঙ্কিম প্রবল ক্ষোভে লেখেন যে আকবর বাদশাহের আমরা শতমুখে প্রশংসায় করিয়া থাকি, তিনি বাংলার কাল। টোডরমলের নীতিতে জমির রাজস্ব বেড়েছে এবং বাড়তি টাকাটা বাংলার কাজে লাগছে না, শটান চলে যাচ্ছে দিল্লির রাজকোষে। হাল আমলের হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ে এবার উক্তিটা কেটে ছেটে বঙ্কিমকে সুবিধে মাফিক বাঙালি বা হিন্দু যে কোনো জাতীয়তাবাদের পুরোদা ভাবতে পারে। কিন্তু পূর্ণেন্দু পাশাপাশি জানান এই প্রবন্ধের ঢের পরে রাজসিংহ সীতারাম লেখা হয়েছিল। তাহলে পূর্ণেন্দু সিদ্ধান্ত গোটাটাই প্রতিভার স্ববিরোধিতা। নিজের চিন্তাকে নানাভাবে সম্প্রসারণ করতে চাইতেন বলেই বঙ্কিম সাম্য প্রবন্ধ লিখেও তা ছাপার পর প্রত্যাহার করেন। কৃষ্ণ চরিত্র এর প্রথম ভাগে যা লিখেছিলেন, গ্রন্থকারে তা আমূল পরিবর্তিত। স্বভাবসিদ্ধ আত্মবিশ্বাসের সঙ্গে বঙ্কিম সেই বইয়ের ভূমিকায় লেখেন, জীবনে আমি অনেক বিষয়ে মত পরিবর্তন করিয়াছি... কে না করে। বাঁধা গতের বাইরে স্ববিরোধী পদচারণাতেই প্রতিভার সিদ্ধি। এ থেকেই বোঝা যায় তার লেখনীর বিশ্বাসের মতামতের অনুভবের স্বচ্ছন্দ পদচারণা বিষয় থেকে বিষয়ান্তরে, স্তর থেকে স্তরান্তরে। কখনো সেখানে তার বহুকালের বন্ধু সত্যজিৎ রায়ের সুদীর্ঘ উপস্থিতি, কখনো শেক্সপিয়ারের বাড়িতে দাঁড়িয়ে তার সাহিত্যকৃতি নিয়ে কথোপকথন, কখনো আমার ছেলেবেলা বলে স্মৃতিকথনের স্রোতে ভেসে যাওয়া, কখনো শক্তি চট্টোপাধ্যায় সেই বিখ্যাত হেলেজি, তোকে আমরা কি দিইনি শক্তি, ঝমাঝম মাদল হয়ে বাজবি বলে তোকে দিয়েছি চাইবাসার প্রত্যেকটা ফ্লুরোসেন্ট বাতি এবং ফ্লুরোসেন্ট রাত, যথেচ্ছাচারের সুখে মাতাল হাতির মতো ঘুরবি বলে তুলে দিয়েছি জলদাপাড়ার জঙ্গল, দিদার ঘুমের জন্য গোটা জলপাইগুড়ি জেলাটাকেই বানিয়ে দিয়েছি তোর মাথার বালিশ, মুখে যাতে মাছি না বসে ভুবনেশ্বরের দুপুরগুলো চামড় দুলিয়ে গেছে সারাক্ষণ, শুধু তোর জন্যই হাওড়া স্টেশনে জিরোতে দিইনি দূরপাল্লার কোনো ট্রেনকে, স্টিমারে স্টিমারে ভোঁ বাজিয়ে জাহাজ, যুদ্ধজাহাজ, সাবমেরিনের বলেছি সরে যাও, শক্তি এখন সাঁতার কাটবে সমুদ্রে, ভূমিকম্পের আগে সতর্কতা জানাতে কলকাতা সমস্ত সাইরেন উপুর করে দিয়েছি তোর মুঠোয়, ভারতবর্ষের যে কোনো ডাক বাংলোর কনকনে কালো রাতগুলোকে বলা ছিল ও কখন আসবে ঠিক নেই, কিন্তু আসবেই, কেয়ারটেকার যেন লণ্ঠনটা জ্বালিয়ে রাখো। তোকে আমরা কি দিইনি শক্তি, মঞ্চে সবার আগে চেয়ার পেতে দিয়েছি তোকে, মাইকে সবার আগে তোর নাম, লিটল ম্যাগাজিনে সবার আগে তোর পদ্য, আড্ডায় সবার আগে তোর গান, যখন পা টলমল জড়িয়েছি বুক, যখন চোখ হারিয়েছে ঘরে ফেরার ঠিকানা, পৌঁছে দিয়ে এসেছি সদর ঘরের দরজায়, যখন উদ্ধত বলেছি শান্ত হ, যখন শান্ত বলেছি শোনা তোর শঙ্খস্বর, যখন স্বেচ্ছাচারী বলেছি তুই কিন্তু গৃহী, যখন গৃহস্থ এগিয়ে দিয়েছি ট্যুরিজমের ম্যাপ, তোকে আমরা কি দিইনি শক্তি, তুই নিখোঁজ, আমরা পাহাড়ে মেঘে জলস্তম্ভে বাজিয়ে দিয়েছি কারা না কারা, তুই বিপন্ন, আমরা প্রতিপক্ষের দিকে ঘুরিয়ে দিয়েছি কামান বন্দুকের মুখ, তুই পুরস্কৃত, আমরা ঝনঝনিয়ে উঠেছি রাগে, আমরা স্মৃতি অ্যালবামে সাজিয়ে রেখেছি তোর 100 রকমের ছবি,
আমাদের দৈনন্দিন হাসি ঠাট্টা ভরাট হয়ে থাকতো তোর 200 রকমের দস্যিপনার গল্পে। তুই কবিতা পড়বি, আকাশ ঝেঁটিয়ে জড়ো করেছি সমস্ত রঙের মেঘ। তুই নাচবি, সমস্ত আসবাব সরিয়ে বিছিয়ে দিয়েছি মোলায়েম মকমল। তোকে আমরা কি দিইনি শক্তি? বাংলা একাডেমির প্রাঙ্গণে সেদিন তোর কি পরবেশ, কপালে চন্দনের রাজ টিকা, মনে হচ্ছিল চশমা খুলে উঠে বসার আগে একটু গা এলানো বিশ্রাম বুঝি। খানিক পরেই পড়বি শান্তিনিকেতনে লেখা নতুন কবিতা। তখনও ভাবছি চুল্লি ভয় পাবে আগুনকে, আগুন পড়ে নেবে শোক যাত্রীদের মুখোটেখা, শেষ বিয়োগল কিছুতেই বাজাতে পারবে না কলকাতার কান্না। তখনও ভাবছি দৈব রানীর মতো বলে উঠবি, যেতে পারি কিন্তু কেন যাব? তবে এই সব কিছুর পরেও আরও অন্তত 2 জন পূর্ণেন্দুপত্তি থাকেন, যাদের উপযুক্ত মূল্যায়ন হয়তো বাঙালি এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। তারা হলেন শিল্পী পূর্ণেন্দু এবং চলচ্চিত্রকার পূর্ণেন্দু। শেষের জনকে এখনও বাঙালি ঠিক বুঝে উঠতে পেরেছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ হয়ে গেছে। 60-এর দশকে প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প তেলেনাপথা আবিষ্কার অবলম্বনে করা পূর্ণেন্দুপত্তির প্রথম ছবি স্বপ্ন নিয়ে সে সময় বিদগ্ধ মহলে যথেষ্ট সাড়া ফেললেও আম বাঙালির ছবি ঘরে সেভাবে জায়গা পায়নি। এমনকি লেখকের নিজেরও সেই ছবি নাকি পছন্দ হয়নি। অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায়, অরুণ মুখোপাধ্যায়, বিজন ভট্টাচার্য, রবি ঘোষ, চারুক প্রকাশ ঘোষ, শিউলি মুখোপাধ্যায় প্রমুখ। পরের ছবি স্ত্রীর পত্র 1972-এর জন্য জাতীয় পুরস্কার ছাড়াও পেয়েছিলেন তাশকন্দ চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ প্রযোজক ও শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের খেতাব। শতরঞ্জ কি খিলাড়িতে যে অ্যানিমেশনের ব্যবহার ভারতীয় সিনেমা প্রেমীদের চোখ টেরা করে দিয়েছিল, তার অনেক আগে এই ছবিতে অ্যানিমেশন ব্যবহার করেছিলেন পূর্ণেন্দুপত্রী। এর পরের ছবি সমরেশ বসুর গল্প অবলম্বনে ছেঁড়া তমসুক 1974 জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিলেন একাধিকবার। তবে এক্ষেত্রেও লেখকের একেবারেই ভালো লাগেনি তার গল্পের চিত্রায়ন। কিন্নর রায়ের লেখায় পাই সমরেশদার ছেঁড়া তমসুক নামের গল্পটি নিয়ে পূর্ণেন্দুদা যে ছবি করেন, সেখানে ট্রেনে গলা দিয়ে আত্মহত্যা করা বিচু কবি সম্মেলনে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়া শুনে আত্মহননে উৎসাহী হয়। কবি সম্মেলন শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, আরও কোনো দেশ আনন্দবাজার গ্রুপের কবি ছিলেন এই সিনেমার শটের কবি সম্মেলনে। সাদা কালো ছবি ছিল ছেঁড়া তমসুক। সমরেশ বসু অবশ্য ছেঁড়া তমসুকের চলচ্চিত্রায়ন নিয়ে খুব একটা খুশি ছিলেন না। প্রকাশ্যে অপ্রকাশ্যে কিড স্ট্রিটের কাছেই সামিয়ানা নামক বারের আড্ডায় তিনি বলে ধরছেন সে কথা। এছাড়াও মালঞ্চ 1979, ছোট বকুলপুরের যাত্রী 1981 ও গুণগ্রাহীদের মধ্যে কদর পেয়েছিল। শেষেরটিতে পূর্ণেন্দুবাবু নিজে অভিনয় করেন ছোট একটি চরিত্রে। তথ্যচিত্রেও করেছেন একাধিকবার, যার মধ্যে রয়েছে অবন ঠাকুর অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে করা ছবি, কালীঘাটের পথচিত্র নিয়ে তৈরি করা ছবি, খরা আর গুহাচিত্র নামের 2টি তথ্যচিত্র অসমাপ্ত রয়ে যায়। সুচিত্রা সেনকে নিয়ে চতুরঙ্গ ছবিও শেষ হয়নি। তবে ছবির জন্য প্রযোজকদের দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ানোর চেয়ে মানুষের কাছে হাত পাতাকেই শ্রেয় বলে মনে করতেন তিনি। কিন্নর রায়ের স্মৃতিচারণাতেই আছে, কুপন ছাপিয়ে চাঁদা তুলে ছবি করতে চেয়েছেন পূর্ণেন্দুপত্রী, সেই চাঁদা তোলার সহযোগী হয়েছিলেন আমরাও। সামান্য টাকা কুপন কেটে তুলে দেওয়া। তবে সমস্ত পরিচয় ছাপিয়ে পূর্ণেন্দুপত্রী ছিলেন আদ্যন্ত শিল্পী, শিল্পের গুণগ্রাহী, কদরদান। আর্ট কলেজে কমার্শিয়াল আর্টের কৃতি ছাত্র পূর্ণেন্দু ছাত্র অবস্থাতেই পত্রপত্রিকায় ছবি আঁকতে শুরু করেন লেখার পাশাপাশি। তার কাকা নিকুঞ্জ বিহারী পাত্রী সম্পাদিত সিনেমা পত্রিকা চিত্রিতা এবং সাহিত্য পত্রিকার দীপালিতে একরকম হাতে খড়ি হয় পূর্ণেন্দুর। ক্রমে প্রচ্ছদ শিল্পী হিসেবে এক অনুকরণীয় উচ্চতায় চলে যান পূর্ণেন্দুপত্রী। শতাধিক বাংলা বইয়ের প্রচ্ছদ সৃজন করেছিলেন তিনি এবং প্রত্যেকটিতেই স্বকীয় বৈশিষ্ট্যের স্মরণীয়। বিদেশি শিল্পীদের কাছ থেকে শুরু করে শহরের দেওয়াল লিখন, রাস্তায় বসানো মূর্তি, সব কিছু পর্যবেক্ষণ ও অনুধাবন করতেন তিনি এক জাত শিল্পীর চোখ দিয়ে। রাতুল ঘোষ পূর্ণেন্দুপত্রীর প্রচ্ছদ সম্পর্কে এক প্রবন্ধে লিখেছেন, তিনি কবিতা আঁকেন এবং যখন আঁকেন তখন শুধু কবিতাকেই আঁকেন সকলের জন্য। তিনি কবিতা আঁকতে গিয়ে ভুলেও নিজের কথা বলেন না, কবিতার কথাই বলেন। এটাই প্রচ্ছদের ধর্ম। কবি পূর্ণেন্দুপত্রী আজীবন তুলি হাতে এই নির্লিপ্ত নিবেদনের ধর্ম পালন করে গেছেন। তার সমস্ত শিক্ষা ক্ষমতাকে বজ্র কঠোর হাতে আত্মপ্রভাবের সূক্ষ্ম সম্বহন থেকে বাঁচিয়ে শাসন করেছেন এবং ব্যবহার করেছেন। তার আঁকা প্রচ্ছদগুলি ওই বিশেষ বইটির নান্দিমুখ বা মুখপত্র বা চিত্ররূপ হয়ে উঠেছে। পূর্ণেন্দুবাবুর ছবি হয়নি কখনোই। এজন্যই
প্রচ্ছদ শিল্পী পূর্ণেন্দু পত্রী অমর। বস্তুত বাংলা বইয়ের প্রচ্ছদ শিল্পী হিসেবে যে 3 শিল্পীর নাম একত্রে উচ্চারিত হয় তাদের মধ্যে অন্যতম তিনি। বাকি দুজন অবশ্যই তার 2 সুহৃদ সত্যজিৎ রায় এবং খালেদ চৌধুরী। পূর্ণেন্দুবাবুর করা অজস্র অসংখ্য প্রচ্ছদের মধ্যে কিছু কাজের উল্লেখ করা যাক, যেমন শঙ্খ ঘোষের নিহিত পাতাল ছায়া, শক্তি চট্টোপাধ্যায়ের প্রভু নষ্ট হয়ে যায়, সুনীল গাঙ্গুলির হঠাৎ নীরার জন্য, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের প্রেমের কবিতা, বুদ্ধদেব বসুর কবিতা সংগ্রহ, আবু সৈয়দ আইয়ুবের পথের শেষ কোথায়, গৌর কিশোর ঘোষের রূপদর্শীর সংবাদ ভাষ্য, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার ক্লাস ইত্যাদি। নিজে কবি ছিলেন বলেই হয়তো কবিতার বইয়ের প্রচ্ছদ এমন করে কবিতাকে পার্সোনিফাই করতে পারতেন। বিশিষ্ট শিল্প গবেষক এবং বিশেষজ্ঞ প্রণব রঞ্জন রায় তাই সার্থকভাবেই পূর্ণেন্দু পত্রীকে বলেছেন বাংলা প্রকাশনায় প্রচ্ছদ সৃষ্টির, অর্থাৎ নির্মাণের নয়, প্রচ্ছদ সৃষ্টির কবি। শেষমেশ প্রচ্ছদ সৃজন নিয়ে একটা মজার গল্প দিয়ে শেষ করা যাক। এই গল্প শুনিয়েছিলেন আর এক প্রয়াত চলচ্চিত্রকার কবি বুদ্ধদেব দাশগুপ্ত খবরের কাগজের পাতায়। গল্পের বিষয় তার প্রথম কবিতার বই গভীর এরিয়েলের প্রচ্ছদ সৃজন নিয়ে। সে বই প্রকাশিত হয়েছিল কবিপত্র প্রকাশনা থেকে। সেখানকার কর্ণধার পবিত্র মুখোপাধ্যায় বুদ্ধদেব বাবুকে বললেন প্রচ্ছদ করবার জন্য পূর্ণেন্দু পত্রী আদর্শ। অতঃপর পূর্ণেন্দু পত্রী তখন থাকতেন লেকটাউনে। আমি চিন্তাম আগে ভাগেই, ওর সেই দাঁড়ের ময়না পড়ে মুগ্ধ হয়ে যাওয়ার পর থেকেই ফোন করে আগেই বলে রেখেছিলাম পূর্ণেন্দুদা তখন মহা ব্যস্ত তার প্রথম ছবি স্বপ্ন নিয়ে শুটিংয়ের কাজে। আর লেকটাউনের আকাশ ভেঙে সেদিন প্রবল বৃষ্টিও হচ্ছিল। ভেজা চিড়ের মতো নেতানো আমার অবস্থা তখন। বেল টিপতেই পূর্ণেন্দুদা দরজা খুলে বলে উঠলেন এখন হবে না, এখন হবে না। তারপর কি মনে হয় আবার বললেন আগে জল ঝরে যাক তারপর ভেতর ঢুকো। শুটিং কেমন চলছে জানতে চাওয়ায় বললেন ভালো, কিন্তু ক্যামেরাম্যান আমার কথা শোনে না। যাই বলি খালি বলে হয় না হয় না। তারপরে একটু থেমে বললেন বইয়ের নাম কি? গভীর এরিয়েল। হেসে বললেন জীবনানন্দ দাস থেকে মেরে দিয়েছ? কি যেন লাইনটা? প্রাণাকাশে বচনাতীত রাত্রি আসে, তবুও তোমার গভীর এরিয়েলে। তারপর 2 কাপ চা, 2টো সিগারেট আর 10টা মিনিট সেই প্রচ্ছদ তৈরি হয়ে গেল, যা এখনো পর্যন্ত আমার প্রকাশিত কবিতার বইগুলির মধ্যে শ্রেষ্ঠ। ফেসবুক থেকে পিনাক পানি ভট্টাচার্য মহাশয়ের পেজ থেকে আমি এটি পেয়েছি। তার জন্য লেখিকা, পোস্ট কারক এবং ফেসবুককে জানাই এই চ্যানেলের তরফ থেকে, আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। নমস্কার।